এবার আমরা প্রবেশ করছি কবিতার অন্তর্মহলে। কবিতাটি কবিপ্রিয়ার মৃত্যুর পর লেখা। যুদ্ধ তখন শেষ, কবি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন, অথচ কবিতাটা শুরু হচ্ছে বর্তমান দিয়ে। সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় এটা কিন্তু ঠিক বর্তমান নয়, অতীতের গর্ভে যে বর্তমান লালিত হয় সেই ইটারনাল টাইম কবিতাটির ভরকেন্দ্র, যেখানে অতীত বর্তমানে এসে হয়ে উঠল স্মৃতিধার্য। অতীত বর্তমানে এসে কবিকে দিয়ে লিখে নেয় কবিতাটি। কবিও অতীতের বর্তমানে কবিপ্রিয়ার পাশে দাঁড়িয়ে দূরে আরও দূর যাত্রা করেন। ব্যাপারটা কী হলো, কবি যখন কবিতাটা লিখছেন কবিপ্রিয়া মারা গেছে, কিন্তু কবি যখন যুদ্ধক্ষেত্রে যান সেই স্মৃতিতে তার রয়েছে। অর্থাৎ কবিতা লেখার সময় কবি অতীতের গর্ভে যে বর্তমানটা আছে সেখানে গিয়ে স্মৃতিতে সেই প্রিয়ার পাশে দাঁড়িয়ে থাকছেন। যেভাবে শাড়িটা পরে যাওয়ার মুহূর্তেই আমরা মায়ের কাছে সেই আদর মাখা অবস্থায় আমাদের মনটা অবস্থান করে, সেটা। আর কবিপ্রিয়া কী করছে? কবির অপেক্ষায় স্থির ধ্রুব থেকে যাচ্ছে। কবিপ্রিয়া তো কবির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কবিতায় বলা হচ্ছে সেই মেয়েটি আমার অপেক্ষায়। সেই প্রবাহমান সময়স্রোতটা কেমন? প্রবাহমান, সময়টা প্রবাহমান, কিন্তু তার মধ্যে প্রেম, এই অপেক্ষা স্থির ধ্রুব চিরন্তন। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, তা থেকে যায়। সেটি কবিতাটির ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্রটি হলো সেই অপেক্ষা, সেই প্রেম যা কবির স্মৃতিতে চিরন্তন। সেখানে সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেখানে সেই সময় স্রোতের মধ্যে মেয়েটা অপেক্ষায়, বর্তমানে নয়, বাস্তবে নয়। সেই মেয়েটির মৃত্যু হলো না, এখানে একটি সূক্ষ্ম অনাগত আছে। সেই মেয়েটির মৃত্যু হলো না, একটা অনাগত আছে। যাক তত্ত্ব থেকে সরাসরি টেক্সটে কবিতাটি শুরু হচ্ছে এভাবে: আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। কবি কি বলছেন? আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম। অতীতকে কবি বর্তমান করে তুললেন, আমি তাকে ছেড়ে দিলাম। এটা কি? ব্যাকরণের দিক থেকে এটা অতীত, কিন্তু আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম, এটা কিন্তু এমন একটা ক্রিয়াত্মক ভাবকে বোঝাচ্ছে, তা অতীতের গর্ভের একটা বর্তমান। এটা হচ্ছে টাইম ফিলোজফি। টাইম ফিলোজফি শুধু ব্যাকরণ দিয়ে আর হবে না, কারণ ব্যাকরণ তো শুধু বস্তুগত কথা বলে, ভাষার বাইরের কথা বলে। আমাদের কবিতার রসধ্বনিতে যেতে হবে। তাই এটা হচ্ছে অতীতের গর্ভের বর্তমান। শুধু তাই নয়, কি আছে? আমি তাকে, আমি তাকে, এই দুটো শব্দ পাশাপাশি বসছে। কেন? কারণ অতীতে কবি আর কবিপ্রিয়া পাশাপাশিই তো ছিলেন, অতীতে ছিলেন। তাই এই যে অতীতে কবি আর কবিপ্রিয়া পাশাপাশি ছিলেন, সেইটা বোঝাচ্ছে কি দিয়ে? এই দুটো শব্দ পাশাপাশি, আমি আর তাকে, এই দুটো শব্দ পাশাপাশি বসে আছে। তাই এবং অতীতটা হয়ে উঠছে পাশাপাশি বসে, আমি আর সে পাশাপাশি বসেছিলাম, এইটা আমি তাকে ছেড়ে দিলাম, এটার মধ্য দিয়ে যেন অতীতটা বর্তমান হয়ে উঠল। দুটোই কিন্তু সর্বনাম, আমি আর তাকে। এই উত্তম পুরুষ আমি, আর প্রথম পুরুষ হচ্ছে তাকে, প্রথম পুরুষ তাকে, অর্থাৎ কবিপ্রিয়াকে ছেড়ে দিলেন। কে? কবি। ফলে অসুখী একজন কে হচ্ছে? সে, অর্থাৎ কবিপ্রিয়া। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। তাহলে কে অসুখী হয়ে উঠল? কবিপ্রিয়া। কবিপ্রিয়াকে হারিয়ে কবিও, কবিপ্রিয়া যেমন অসুখী, কবি চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে কবিপ্রিয়া অসুখী, কবিও তো অসুখী, সেই প্রিয় মানুষকে ছেড়ে যাচ্ছেন, অসুখী। এটা অতীতে, কিন্তু বর্তমানে কবিপ্রিয়া নেই, কবি অসুখী। এবং কি হচ্ছে? এই একজনের মধ্যে কি হলো? তাহলে দুজন থাকলো, অসুখী একজন, তাহলে কবিপ্রিয়াও অসুখী, কবিও অসুখী। যে দুজন ছিল, অথচ যুদ্ধ একজনকে ছিনিয়ে নিয়ে অন্যজনকে একা করে দিয়েছে। একজন শব্দবন্ধে রয়েছে, দুজনের অস্তিত্ব। এ যেন হার না মানা এক প্রেম, সেই প্রত্যয়, প্রেমের যে গভীর এক প্রত্যয়, সেই মানবিক অনুভূতিতে কবি দাঁড়িয়ে থাকেন। কোনো যুদ্ধের বুলডোজার কামান সেই প্রেমকে নিশ্চিহ্ন করতে পারে না। সমগ্র কবিতার মধ্যে সে
যেন একদম ধ্রুববিন্দুর মতো স্থির থেকে যাচ্ছে। কি হচ্ছে? কবিতাকে ছেড়ে চলে যাচ্ছেন বা চলে গিয়েছিলেন, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে কবি যুদ্ধে যান। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, তাহলে কবি কি বলেছিলেন? আমি ফিরে আসব, ফিরে আসব। এই অপেক্ষা। দরজা শব্দটি কিন্তু দুটো অর্থ বহন করে, একই সঙ্গে হৃদয় আর বাসগৃহের প্রবেশ পথ। আমি চলে গেলাম দূর দূরে। কি অদ্ভুত কৌশল এখানটায় রয়েছে! আমি চলে গেলাম দূর দূরে, কি আছে এখানটায়? কবি প্রিয় মানুষটাকে ছেড়ে কোথায় যাচ্ছে? যুদ্ধে যাচ্ছে। এই দূরত্বটা কি দিয়ে বোঝাবে? ভৌগোলিক দূরত্ব। তাহলে প্রথম দূর শব্দে ভৌগোলিক দূরত্বটা ধরা আছে। তাহলে দ্বিতীয় দূর শব্দে কি ধরা আছে? দ্বিতীয় দূর শব্দে ধরা আছে এমন এক দূরত্ব, তাকে আর স্পর্শ করা যাবে না। তাই মাঝখানে রয়েছে একটা স্পেস বা তিনখানা ডট, এ যেন মৃত্যুর ওপার। সেই মৃত্যুর ওপারে কবিপ্রিয়া আছেন দূরে, সেই মৃত্যুর দূরত্বটুকু ধরা আছে ওই তিনটে ডটের মধ্যে। অসাধারণ তাৎপর্য। কবিপ্রিয়া আজ মৃত্যুর দরজা পেরিয়ে বহু দূর, মৃত্যুর তাকে আর স্পর্শ করা যাবে না, অথচ স্মৃতিতে সেই অতীত একদম তরতাজা বর্তমান হয়ে আছে। এখানে দেখা যাক, আমি উত্তম পুরুষ আর সে কিন্তু একটু, এবার আমি চলে গেলাম দূরে, দূর দূরে, তারপরেই এসছে পরের পংক্তিতে এসছে সে। এটা কিন্তু দূরে, যে আমি আর সে এবার কিন্তু পৃথক পৃথক পংক্তিতে অবস্থান করেছে, কারণ কবিপ্রিয়া আর কবির দূরত্ব অনেক দূর। প্রথম স্তবকে কবি অতীতকে বুঝিয়েছেন, যেখানে কবি ও কবিপ্রিয়া একই সঙ্গে ছিলেন। কবিতার শেষে সেই মেয়েটি আমার অপেক্ষায়, অর্থাৎ কবিপ্রিয়া মরেও যেন কবির হৃদয়ে রয়েছেন। এই অর্থে শব্দগুলো পাশাপাশি বসেছে। প্রথমে পাশাপাশি বলেছে আমি আর তাকে, আর আমি আর সেই মেয়েটি, এটা যেন পাশাপাশি বসছে কবিতার শেষে। আর মাঝখানে যতবার কবি আর কবিপ্রিয়া বসেছে, শব্দগুলো দূরত্ব রেখে বসেছে। অর্থাৎ প্রথমটা সেই প্রেমের কথা, শেষেও প্রেমের কথা, মাঝখানে যুদ্ধের যন্ত্রণায় সমস্যায় তারা দূরে দূরে ছিল, সেটা বুঝিয়েছে বলেই এই আমি, তুমি বা সে, এই জাতীয় শব্দগুলো কখনো পাশাপাশি এসছে, কখনো দূরত্ব বজায় রেখেই বসেছে। তাহলে আমরা কি পাচ্ছি? প্রথম স্তবকে আমি তাকে পাশাপাশি বসলেও পরের স্তবক থেকে আমি আর সেটা কিন্তু দূরত্ব বজায় রেখে বসলো। এই পংক্তিতে রয়েছে না দুটো। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এই পংক্তিতে না কটা রয়েছে? দুটো। দুটো না কিন্তু একটা পজিটিভ ধারণাকে ধরিয়ে দিচ্ছে। কি? সে জানতো না আমি আর ফিরে আসবো না। তাহলে মেয়েটা কি জানতো? মেয়েটা জানতো ফিরে আসবেন কবি, তাই তো সে অপেক্ষায় ছিল। তাহলে একটি না যুদ্ধ, অন্যটি মৃত্যু। একটা না যেন যুদ্ধ, আর একটা না যেন মৃত্যু, অথচ দুটোকে ছাপিয়ে প্রেম, আকাঙ্ক্ষা, অপেক্ষা এগুলো বড় হয়ে ওঠে। এর পরের পংক্তিগুলো অসাধারণ। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে কবি বলছেন কি, যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এই যে দুটো পংক্তি, এই দুটো পংক্তিতে এক শব্দটা 4 বার আবৃত্ত হয়েছে, 4 বার। তিনটের সঙ্গে যুক্ত হয়ে আছে টা, এই নির্দেশক। টা হচ্ছে একটা নির্দেশক, মানে একাকিত্বটা বারবার করে কবি যেন নির্দেশ করে দিচ্ছেন। দেখো, লোনলিনেস, সে একা, এই যেন সংখ্যাতাত্ত্বিক একা, আবার সাফারিংয়ের দিক থেকেও একা। এই একাকিত্বের যন্ত্রণা ও প্রেমাকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠেছে। এই স্তবকে সংখ্যাবাচক শব্দ 4টে। এবার এখানে আছে দুটো প্রাণীর প্রসঙ্গ, কুকুর আর ডগ। কেন? এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে এর ভারতীয় নারী পুরুষের প্রেম এটা কিন্তু নয়, এটা অন্য দেশের। সুতরাং ভারতের নারী পুরুষের প্রেমের ধারণা দিয়ে কিন্তু বোঝা যাবে না। একটু বিদেশি নারী পুরুষের প্রেমের ধারণা একটু থাকতে হবে। আমি বলছি কেন কবি বলছেন কুকুর। কুকুর প্রথম গৃহপালিত প্রাণী। এই যে ডগ, ইংরেজিতে যদি বলি ডগ, তাহলে ডগ শব্দের মধ্য দিয়ে কবি যেন ডোমেস্টিসিজম, ডোমেস্টিসিজম মানে কি? ডোমেস্টিসিজম বলতে আমি বোঝাতে চাইছি এর মধ্যে একটা
এই প্রাণীটার মধ্যে, কুকুর নামক এই প্রাণীটার মধ্যে একটা এরোটিক ডিজায়ার আছে, অর্থাৎ জীবনের তীব্র কাম বাসনা। মানে এই যে কামনা বাসনা কুকুরের মধ্যে যেন প্রবল, কামনাটা তৈরি হলো, তার কোনো আর অপেক্ষা নেই, কোনো কিছু নেই। তাহলে মেয়েটা কবিকে ভালোবাসতেন। কিভাবে কবিকে কামনা করেছেন? তীব্রভাবে কামনা করেছেন। এই কামনার মধ্যে রয়েছে একটা এরোটিক ডিজায়ার, মানে আমি যাকে ভালোবাসি তাকে শরীর, কাম ইত্যাদি দিয়েই ভালোবাসবো। ভালোবাসা মানে তো কোনো ওরকম কোনো প্লেটোনিক লাভ নয়, রবীন্দ্রনাথের মতো যারে বলে প্রেম তারে বলে পূজা, বিষয়টা এরকম নয়। এখানে এই যে তীব্র কাম বাসনা দিয়ে, শরীর দিয়ে পূর্ণ রূপে পাওয়া, এই আকাঙ্ক্ষাটা মেয়েটার মধ্যে ছিল বলেই প্রথমে বলা হলো একটি কুকুর চলে গেল। তারপরে কি বলা হয়েছে? হেঁটে গেল গির্জার এক নান। তাহলে এই নান কেন বলা হলো? নান বলা হলো এই কারণে যে একটা মানুষ যখন আর একটা মানুষকে তীব্রভাবে চায়, কিন্তু জীবন যন্ত্রণায় বিভিন্ন সমস্যায় যখন তাকে পায় না, না পেতে 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 সেই তীব্র আকাঙ্ক্ষাটা, তীব্র মানে যেটা অনুরাগ, সেটা একটা বিতরাগে পরিণত হয়। নান মানে কি? সে সংসার ত্যাগী, এই সংসারের কোনো কিচ্ছু তার নেই, চাওয়া পাওয়ার কিছু নেই, কোনো সংরাগ নেই। তাহলে সংসারের প্রতি কোনো আকর্ষণ নেই। কুকুর হচ্ছে জীবন সংরাগের তাৎপর্যবাহী, আর নান হচ্ছে জীবন বিতরাগের তাৎপর্যবাহী। যেন অপেক্ষায় থাকতে থাকতে, দীর্ঘদিন অপেক্ষায় থাকতে থাকতে সেই অপেক্ষাও তার যেন কেমন একটা হয়ে গেছে। এই প্রসঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উত্তরের ব্যালকনি গল্পটি যদি কেউ পড়েন তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তো যাই হোক, আমি পরের পংক্তিতে চলে যাচ্ছি। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এরও অনেক ব্যাখ্যা রয়েছে। অদ্ভুত নির্লিপ্ততায় প্রকৃতি আমাদের চিহ্ন মুছে দেয়। বৃষ্টিতে পায়ে চলা পথ থেকে মুছে যায় পদচিহ্ন, নতুন করে ঘাস জন্মায়। অথচ প্রেম পাঁজরময় এঁকে রাখে আমাদের চিহ্ন 12 মাস। সে এক অদ্ভুত প্রেমের পদাবলী। এই কবিতার পরের স্তবকে রয়েছে অসম্ভব সুন্দর ব্যাখ্যা। এখানে প্রশ্ন হতে পারে, কেন এই প্রকৃতির প্রসঙ্গটুকু এলো? এরও আছে। কি সেই প্রসঙ্গ একটু বলেই দিই, যে এই কবিতাটা ম্যাজিক রিয়েলিজমের উপরে লেখা। তাহলে দেখা যাচ্ছে প্রাকৃতিক যে ঘটনা, সেখানেও প্রকৃতি পায়ের দাগ রাস্তায় মুছে দেয়। রাস্তায় যে পায়ের দাগ থাকে প্রকৃতি মুছে দেয়, যুদ্ধও মুছে দেয়, কিন্তু প্রেম প্রকৃতিও মুছে ফেলতে পারে না। তাই সেই মেয়েটি আমার অপেক্ষায় পারবে না। প্রকৃতির যে হাঁটা পথ, সেখানে ঘাস জন্মাবে, প্রকৃতি মুছে দেবে, মনে রাখবে না, যুদ্ধ ধ্বংস করবে। প্রকৃতি বিস্মৃত হবে, যুদ্ধ ধ্বংস করবে, কিন্তু প্রকৃতি বা যুদ্ধ কেউই পারবে না প্রেমকে মুছে ফেলতে। অর্থাৎ এটা কিন্তু ম্যাজিক রিয়েল। তাহলে যেটা রিয়েল সেটা হচ্ছে প্রকৃতি, প্রকৃতিতে এটা ঘটে, ম্যাজিক রিয়েলে এটা ঘটে, অর্থাৎ মানুষের মন প্রেমের আধার। যাক, আমি পরের ইয়েতে চলে যাই। এর পরের স্তবক পেরিয়ে আমরা যখন যাচ্ছি পঞ্চম স্তবকে, তখন দেখছি সময়টা দ্রুত চলে যাচ্ছে, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কবি কল্পনায় অনুভব করছেন। কি অনুভব করছেন? ঘরে থাকা প্রিয় মানুষটি কিভাবে দিন কাটিয়েছে। কবি তো যুদ্ধ থেকে ফিরে এসছেন, এসে দেখছেন মেয়েটা নেই। কিন্তু কবি যখন ছিলেন না, মেয়েটা বেঁচে ছিল, তখন কেমন ছিল কবি ভাবার চেষ্টা করছেন। সেই জন্যে এই কথাগুলো এসছে। এখানে আছে আর এই সংযোজক অব্যয়, আর সংযোজক অব্যয় কিন্তু থাকছে। মেয়েটা তো নেই, কিন্তু কবির সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়নি, তাই আর এই সংযোগটা থেকে যাচ্ছে। কবি না থাকায় কবি প্রেয়সী শুধু বেদনাময় নির্লিপ্ত বিরহী জীবন কাটায়নি। শুধু বিরহে জীবন কাটিয়েছে তা নয়, বাস্তবের নানা অভিঘাত তার পক্ষে ছিল। হয়তো অর্থনৈতিক সংকট, কবিতা থেকে যুক্তি দেওয়া যাবে না, মেয়েটা অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল, কবিতা থেকে এই যুক্তিটা পাওয়া যাবে না, এটা অনুমান সাপেক্ষ। এছাড়া একটার পর একটা, যেহেতু এটা কবিতা, বহু সমস্যায় মেয়েটা জর্জরিত। একটা মেয়ে একা থাকলে কত সমস্যা, সেই সমস্ত সমস্যা তার জীবনে নেমে এসেছিল বলে কবি মনে করেছেন। সে একা কিভাবে ছিল, তার যন্ত্রণা, সব কিছু। পরপর পাথরের মতো, পাথরের কাঠিন্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে মেয়েটির উপর কঠিন একটা আঘাত নেমে এসছে, নেমে এলো মাথার উপর। এ যেন মাথায় বজ্রাঘাত হওয়া, চারিদিক থেকে বিপদ কবি প্রেয়সীর জীবনকে যেন ধ্বংস করে দেয়। এরপর
ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা কবি বললেন। তারপর এলো যুদ্ধ। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমগ্র দেশ জুড়ে যুদ্ধ নেমে এসেছে। এই যুদ্ধ যেন রক্তের এক আগ্নেয় পাহাড়। কবি বলেছেন শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়ি গভীর তাৎপর্যবাহী। বাড়ি হচ্ছে প্রেমের আশ্রয়, শিশু হচ্ছে প্রেমের ফসল, এই দুয়ে মিলে প্রেমের স্বপ্ন। কিন্তু শিশু আর বাড়িরা খুন হলো, মেয়েটির মৃত্যু হওয়ায় শিশু, বাড়ি, স্বপ্ন, প্রেম নষ্ট হয়ে গেল। যুদ্ধ এভাবে মানুষের সুখ নষ্ট করে দেয়। সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে পংক্তিটি স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়নি। এবার নিশ্চয়ই একটু কেউ কেউ কারো কারো মনে হচ্ছে যে কবি তো বলেছেন, যারা ছোট তারা বোঝনি, ম্যাজিক রিয়েলিজমটা হয়তো ধরতে পারোনি। ব্যাখ্যাগুলো মন দিয়ে শোনো, বুঝতে পারবে। এই যে পংক্তিটা, সেই মেয়েটির মৃত্যু হলো না, এটা কিন্তু ওই স্তবকের সঙ্গে, ওই যে তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, ওই স্তবকের সঙ্গে সেই মেয়েটির মৃত্যু হলো না, জুড়ে গেল। এই একটা অদ্ভুত শৈল্পিক কৌশল। যুদ্ধ যখন এলো আর মেয়েটির মৃত্যু হলো না, এটা কোন তাৎপর্য বহন করছে? অর্থাৎ যুদ্ধ শারীরিকভাবে কেড়ে নেয় মেয়েটিকে, তাই শিশু আর বাড়িরা খুন হয়। শিশু হচ্ছে ভবিষ্যৎ। মেয়েটা যেহেতু মারা গেছে, তাই মেয়েটাকে ভালোবাসলে কি হবে? ভালোবাসার ফসল কোনটা? শিশু। তা তো আর সম্ভব নয়, মেয়েটা মরে গেছে। তাহলে কবির সঙ্গে ওই মেয়েটার ভালোবাসার মধ্য দিয়ে আর কোনো শিশুর জন্ম সম্ভব হয় না। আর বাড়িরা খুন হলো, কবি কি দিয়ে বাড়ি বানাবে? নিটকাট পাথর দিয়ে নয়। মেয়েটা মারা গেছে, কিন্তু মেয়েটির মৃত্যু হলো না, কবি বলছেন কেন? আমি আসছি ব্যাখ্যায়। এভাবে শেষ হয়ে যায় ঘর বাঁধার স্বপ্ন, ভবিষ্যতের স্বপ্ন দেখা, কিন্তু কবির হৃদয়ে থেকে যায় মেয়েটি। কবি সেই শব্দটি ব্যবহার করে, দেখো সেই শব্দটি কবি ব্যবহার করছেন, কারণ মেয়েটা আর কবির কাছে নেই, বাস্তব পৃথিবীতে নেই, মরে গেছে, যুদ্ধ তাকে কেড়ে নিয়েছে। কিন্তু কবি সে কথা বলেন না, মেয়েটা বেঁচে আছে, বেঁচে আছে, এই তার মানস স্তরে বেঁচে আছে। তাই কবি সেই শব্দ দিয়ে বুঝিয়ে দেন মেয়েটা আর এখানে নেই, মারা গেছে মৃত্যুর ওপারে। এবং এই যুদ্ধের সঙ্গে সে মারা গেছে বলেই ওই স্তবকের সঙ্গে জুড়ে থাকে এই লাইনটি। এরপরের স্তবক 11টা পংক্তি নিয়ে গড়ে উঠেছে। এখানে কবি বলছেন সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমস্ত সমতল, এই যে প্রমাণ দিচ্ছেন কবি, সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমস্ত সমতলে যদি আগুন ধরে যায়, তাহলে তো সমস্ত জনবসতি পুড়ে যাবে। সমস্ত শব্দে কবিপ্রিয়ার মৃত্যুটা নিশ্চিত হয়ে ওঠে। এই সমস্ত শব্দে অসংখ্য মানুষ, অসংখ্য ধ্বংস, প্রচুর, সেটাকে বুঝিয়ে দেন। এবং কবিপ্রিয়ার মৃত্যুটাও নিশ্চিত হয়। ভৌগোলিক অর্থে মৃত্যু, বাস্তব মৃত্যু, শারীরিক মৃত্যু। সমস্ত সমতলে আগুন ধরে গেলে কবিপ্রিয়ার বেঁচে থাকা সম্ভব নয়। এছাড়া আরও একটি প্রমাণ আছে। কবি কি বলেছেন? শান্ত হলুদ দেবতারা। এই যে শান্ত হলুদ দেবতা, এটা নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আমি চেষ্টা করছি। মানব সভ্যতার প্রকৃত রূপের প্রতীক এই দেবতারা। মানব সভ্যতার প্রকৃত রূপের প্রতীক কিন্তু এই দেবতারা। প্রেমে, বসন্তে, প্রাণের হিল্লোলে সৌন্দর্যের প্রতীক এই দেবতারা। হাজার হাজার বছর ধরে দেবতারা স্বপ্ন দেখেছে। দেবতারা কি স্বপ্ন দেখেছে? মানুষে মানুষে প্রেমের স্বপ্ন সত্যি হোক। অর্থাৎ আমি ধরে নিচ্ছি কোনো একজন স্রষ্টা বা দেবতা এই পৃথিবী, এই সৃষ্টি করেছে। সেই স্রষ্টা কি দেখতে চেয়েছে? তার সৃষ্টিরা আরও অসংখ্য সন্তানে, প্রেমে এই পৃথিবী ভরে উঠুক। তাই শান্ত হলুদ। হলুদ কিসের তাৎপর্যবাহী? চির বসন্তের তাৎপর্যবাহী এই হলুদ। হাজার হাজার বছর ধরে যে দেবতারা, তারা স্বপ্ন দেখেছে মানুষ ভালোবাসায়, প্রেমে এই পৃথিবী ভরিয়ে ফেলুক। এটাই ছিল তাদের তপস্যা, দেবতাদের তপস্যা, স্রষ্টার তপস্যা। সেই স্রষ্টা দেখতে চেয়েছে প্রেম ও সৌন্দর্য, কিন্তু তা ধ্বংস হলো। কবি বলেছেন তারা স্বপ্ন দেখতে পারল না। কি স্বপ্ন দেখেছে? সেই মিষ্টি বাড়ি। আবার বললেন সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। বাড়ির প্রসঙ্গে চলে আসছে শান্ত নিরুদ্বিগ্ন একটি আশ্রয়, ঘরের স্বপ্ন, প্রিয় মানুষটাকে ঘিরে জীবন কাটানোর স্বপ্ন। কিন্তু যুদ্ধ সব শেষ করে দেয়। পরের পংক্তিতে রয়েছে শৈশবের স্মৃতি। বাড়িটি আজ ধ্বংসাবশেষ। দোলনায় শিশুর ঘুমিয়ে থাকার অনুষঙ্গে শান্ত নিরুদ্বিগ্ন জীবনের ছবি ভেসে ওঠে। এই দুটি পংক্তিতে দূরত্ববাচক শব্দ আছে 4টে।
তিনটে স্থানিক দূরত্ব, কি সেটা? সেই সেই আর যেখানে। আর একটা কালিক দূরত্ব, সেটা কি? ছিলাম। কবি বর্তমানের পৃথিবীতে এগুলো নেই। কি নেই? বাড়ি, শিশু, প্রেম, ঝুলন্ত বিছানা। ঝুলন্ত বিছানা অদ্ভুত এক শব্দবন্ধ, যেন মাটিতে এই বিছানা নেই। কল্পনার আকাশ থেকে স্বপ্ন স্বাদ ইচ্ছে সারল্য দিয়ে তৈরি এই বিছানা, তা কবির হৃদয়ে আজও যেন দোল খাচ্ছে। কবিও স্বপ্ন দেখেছিলেন। কিসের স্বপ্ন? একটি ঘর, একটি শিশুর। আগে বলা হয়েছে শিশু আর বাড়িরা খুন হলো। এই শিশু আর বাড়িরা খুন হয় কেন? যেহেতু প্রিয়া মারা গেছে, তাই আর প্রেমের ঘর বাঁধা আর প্রেমের সন্তান আর হবে না। কবির শৈশবের স্মৃতির অনুষঙ্গে বোঝা যাচ্ছে কবিও সন্তানের মুখ ধরে চুমো খেতে চেয়েছিলেন। এবার এখানে এসছে গোলাপি গাছ। এই আরেকটা রং, ছড়ানো করতলের মতো পাতা। অসাধারণ চিত্রকল্পগুলি। হলুদ হচ্ছে বসন্তের তাৎপর্যবাহী, গোলাপি হচ্ছে প্রেমের সংরাগ। ছড়ানো করতল, আঁকড়ে ধরার তাৎপর্যবাহী। এবং শুধু তাই নয়, কি আসছে? ছড়ানো করতলের প্রসঙ্গে গাছ চলে আসছে। কবি গাছ কেন আসছে? কবি প্রিয়া যেন গাছের মতো শেকড় চালিয়ে প্রেমের জায়গায় স্থির রয়েছেন। অপেক্ষা, প্রেমের যে অপেক্ষা, সেই অপেক্ষায় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তাই ছড়ানো করতল যেন গাছের মধ্য দিয়ে। এই অপেক্ষা চিরদিন। এরপরে আসছে চিমনি, প্রাচীন জলতরঙ্গ। এগুলো মানব সভ্যতার চিহ্নায়ন। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব চূর্ণ হয়ে গেল। ভেঙে যাওয়া আর জ্বলে যাওয়ার চিত্রকল্প দুটি অসাধারণ। যুদ্ধের ধ্বংসাত্মক রূপটা এখানে যেন দৃষ্টিগ্রাহ্য হয়ে উঠছে। আর সেই সঙ্গে রয়েছে কবির এক অন্তর্লীন কান্না ও বেদনা। এর পরের পংক্তিতে রয়েছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কবি কি বলছেন? দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। যুদ্ধ শেষের চিত্র হচ্ছে এটা। সভ্যতা ধ্বংসাবশেষ এটা। জীবনের পরিবর্তে কাঠকয়লা। দেখা যাক, সমস্ত হলুদ আর গোলাপি রং যুদ্ধের আগুনে কালো হয়ে গেছে। আগের পংক্তিগুলোতে ছিল হলুদ এবং গোলাপি, সে যেন কালো হয়ে গেছে। লোহা দোমড়ানো, মোচড়ানো, বিভৎস চেহারা নিয়েছে। মৃত পাথরের চিত্রকল্পে ধ্বংস কঠিন ও নিষ্ঠুর হয়ে উঠছে। এবং মাথা যেন একটা শব্দে একটা পংক্তি তৈরি হয়ে যাচ্ছে, যেন ছিন্ন মুন্ড পড়ে আছে। রক্তের একটা কালো দাগ। দেখো, যা ছিল গোলাপি দাগ তা রক্তের কালো দাগ। যেন কাঠকয়লার অনুষঙ্গ মিশে যাচ্ছে। গাছ আর মানুষ সমীকৃত হয়ে যাচ্ছে। অসাধারণ। কবিতার শেষ পংক্তিটি অসাধারণ। এবার আমরা কবিতার শেষের দিকে চলে আসছি। এখানে যে শেষ পংক্তিটা আছে সেটা কিন্তু পৃথকভাবে তৈরি হয়েছে, অনেকটা স্পেস দিয়ে। কেন এই স্বতন্ত্রভাবে তৈরি হয় এই পংক্তিটা? কারণ মেয়েটার মৃত্যু হয়েছে, তাহলে বাস্তব এই ভৌগোলিক পৃথিবীতে নেই। সেই না থাকাটা, এই যে পৃথকভাবে তৈরি হওয়া, যেন এই পংক্তিটাকে আর ধরা যাচ্ছে না, আলাদা হয়ে গেছে, আলাদা কোনো জগতে আছে। কিন্তু এই মেয়েটির অপেক্ষা ফুরোচ্ছে না। মৃত্যু বা ধ্বংসের লীলা মেয়েটিকে ছুঁতে পারবে না আর। এটাই হলো ম্যাজিক রিয়েলিজম। বস্তুলোক ও বস্তুভারহীন ভাবলোকের দূরত্ব হলো স্তবক দুটির মাঝের দূরত্ব। এখানে কবি বলেছেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কবিতাটি কি দিয়ে শেষ হয়? অপেক্ষা দিয়ে শেষ হয়। এই অপেক্ষা হলো প্রেমাকাঙ্ক্ষা। কোনো যুদ্ধ এই অপেক্ষা ধ্বংস করতে পারে না। যতদিন মানুষ থাকে, হৃদয়ের সুযোগ্য ব্যবহারে সে হৃদয়ের পরিচয় দেবে। মস্তিষ্কের ধূর্ত কৌশল নয়, প্রেমের স্মৃতি বড় হয়ে ওঠে। চোখের জল ফেলতে ফেলতে মানুষ মৃত্যুর দরজা পার করে দিয়ে 24 পাজরের ভাজে ভাজে মানুষ প্রিয়জনকে বহন করবে। কোনো যুদ্ধ তাকে ধ্বংস করতে পারবে না। তাই একজনের মধ্যে থেকে যাবে অন্যজন, একজনই হয়ে উঠবে দুজন, হোক সে অসুখী একজন। এই বেদনাই তো বারবার হৃদয়কে ঘোষণা করে যুদ্ধকে পেছনে ফেলে। যুদ্ধের বর্তমান বিভৎসতা অনাগতে হয়ে ওঠে ইতিহাস, আর চিরন্তন প্রেম প্রবাহ সেই প্রেম থেকে যায় অপেক্ষায়। যা ছিল তা থাকবে, এই প্রেম হয়ে ওঠে অফুরান। এই অফুরান অপেক্ষায় প্রেম, ভালোবাসা, মানবিকতা। এখানেই কবিতাটা শেষ হয়। এবার আসছি এই কবিতার শৈলী নিয়ে কয়েকটি কথায়। কবিতাটি যখন আমরা পড়ছি তখন আমাদের কাছে ধরা পড়ছে কি? 1 নম্বর, কবিতাটার ভরকেন্দ্র বাঁদিকে, অর্থাৎ বাঁদিকের মানে পংক্তিগুলো এমনভাবে বিন্যস্ত, বাঁদিকটা একদম সমান, কিন্তু যখন ডান দিকে যাচ্ছি তখন খাঁচকাটা যেন করাতের মতো। কোনো লাইন ছোট, কোনো লাইন মাঝারি, কোনো লাইন খুব বড়, এরকম। এর কারণটা হচ্ছে যে প্রথম যখন শুরু হচ্ছে প্রেম দিয়ে, আমি তাকে ছেড়ে দিলাম,
অর্থাৎ যে অতীত, সেই অতীতে প্রেমটা ছিল, প্রেম, ভালোবাসা, জীবনের এই যে শান্ত স্নিগ্ধতা, সেইটা বোঝানোর জন্য একটা স্মুথ ব্যাপার, যেন হাতটা যেন টেনে নিয়ে গেলে কি অদ্ভুত একটা মোলায়েম একটা লেভেল, তার যেন কোনো ঢেউ নেই। কিন্তু পরে যখন আসে তখন যুদ্ধের বিভৎসতা, সে যেন করাতের মতো ধারালো, খাঁচকাটা, নিঃশ্বাস আটকে যাচ্ছে, কোথাও বোমা পড়লো, মানুষ বসে আছে, হঠাৎ বোমা পড়লো, দৌড়ে যেতে হবে, আবার টেনশন নেই, এত কিছু বিষয়টাকে বোঝানো হচ্ছে ডান দিকের অসমান পংক্তিগুলোতে। যতই কবিতা এগিয়েছে ততই খাঁচকাটার পরিমাণ যেন বেড়ে গেছে। এবার আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই কবিতায় বেশ কিছু দূরত্ববাচক শব্দ আছে। সেটা হচ্ছে, সেই শব্দটা রয়েছে 3 বার, যেখানে শব্দটা রয়েছে 2 বার, সেখানে শব্দটা রয়েছে 1 বার। কবির কাঙ্ক্ষিত প্রেমের জগৎ বা প্রেয়সী দূরে, এই দূরে আছে বলেই সেই দূরত্বকে চিহ্নিত করার জন্য এই দূরত্ববাচক শব্দগুলো এসছে। প্রথম দিকে দূরত্ববাচক শব্দগুলো নেই প্রায় 11 পংক্তি পর্যন্ত, পরে এই দূরত্ববাচক শব্দগুলো কিন্তু যুক্ত হয়েছে 11 পংক্তির পর। কবিপ্রিয়া মারা গেছে বলেই এই শব্দগুলো কিন্তু ব্যবহৃত হয়েছে। কবি ও কবিপ্রিয়ার পারস্পরিক যে অবস্থান, সেই দূরত্বটা চিহ্নিত হয়ে আছে এই দূরত্ববাচক শব্দে, এবং ক্রমশ কবিতা যত এগিয়েছে ততই এই দূরত্ববাচক শব্দগুলো বেড়েছে। এবং মানসিক দূরত্ব যেখানে কমেছে সেখানে দূরত্ব কমেছে, যেখানে ভৌগোলিক দূরত্বটা বেড়েছে সেখানে দূরত্ব বেশি, সেখানে শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার আসি এই কবিতায় উত্তম পুরুষ আর প্রথম পুরুষের ব্যবহার। বারবার এই কবিতায় আমরা দেখছি আমি আর সে ঘুরে ফিরে আসছে। কেন এটা হয়? তো প্রথমে আসি আমি শব্দটার ব্যবহারে। আমি শব্দটার ব্যবহার অদ্ভুত নাটকীয়। কিরকম সেটা? আমি শব্দটার ব্যবহার নাটকীয় হওয়ার জন্য কবিতাটা বহুমুখী এবং তির্যক হয়ে উঠেছে। এই কবিতায় আমি ত্রিমাত্রিক, সেটা বলেওছি আমি, যে কবির মধ্যে আছে দুটো আমি, কবির মধ্যে দুটো আমি আছে। কি? একটা আমি পাঠক হয়ে কবিতার মধ্যে ঢুকে পড়ছে, আর একটা হচ্ছে কবিতার মধ্যে কবির একটা আমি, অর্থাৎ পাঠকের আত্মগত এক আমি এবং কবির এক আমি, এই দুই আমি এর মধ্যে রয়ে গেছে। এবার কোনো যুদ্ধই, এবার কেন এটা হয়েছে কেন? তার কারণ যুদ্ধ কিন্তু প্রিয়জন কেড়ে নেয়, সেটা কিন্তু কবির ক্ষেত্রে নয়, পাঠকের ক্ষেত্রেও সত্য। তাই কবির আমিটা যেমন কবিতার সঙ্গে যুক্ত, সেমনি পাঠকের আত্মগত আমিও কবিতার সঙ্গে যুক্ত। ফলে কবিতাটা একটা মানে সর্বকালিক হয়ে ওঠে এবং তা একটা কাব্য সত্যে গিয়ে পৌঁছায়। আচ্ছা, যদি আমি বলি আমি, তাহলে তার ব্যবহারটা কি? তার ব্যবহারটা আরও তাৎপর্যপূর্ণ। এই যে কবি তার কবিপ্রিয়াকে কি কি বলেছেন, তাকে বলেছেন, সে বলেছেন, তার বলেছেন, সেই মেয়েটি বলেছেন 2 বার। এভাবে কেন উল্লেখ করেছেন? এভাবে উল্লেখ করার মধ্যে একটা গভীরতা এবং তাৎপর্য রয়ে যাচ্ছে। যদি আমির অর্থ বদলে যায় তাহলে সে বা তার অর্থ তো বদলাবে। কিভাবে বদলাচ্ছে সেটা একটু দেখি। এইবার এই তাৎপর্যটা ব্যাখ্যা করার সময় আমি একটা কিন্তু কৌতুক শোনাবো। কৌতুকটা এরকম: একবার এক দুষ্টু ছেলে, সে পাড়ায় মেয়েদের খেপিয়ে বেড়াতো, পদ্য লিখে মেয়েদের জানলা দিয়ে ছুঁড়ে মারত, জানলায় পাঠিয়ে দিত। অনেক দিন পর সেই ছেলেটা একটা পাদ্রী হয়ে গেল। তার সঙ্গে দেখা করতে গেলেন এক ভদ্রলোক। গিয়ে পরিহাসের সুরে বললেন, হেসে বললেন, কি হলো, সেসব পদ্য কি আপনি পুড়িয়ে ফেলেছেন? নবীন পাদ্রী অবাক। তিনি উত্তর দিলেন, কেন, পোড়াতে হবে কেন? সেসব কবিতা এখন তিনি ঈশ্বরের নামে ব্যবহার করেন। নিশ্চয়ই অনেকে বুঝে গেছেন এর ব্যাখ্যাটা কি, তার ব্যবহারের তাৎপর্য কি। তবু আমি একটু বিশ্লেষণ করে দিই। একটা আমি আমাদের মধ্যে থাকে, সে হচ্ছে প্রাণিক আমি, আত্মজীবনের আমি, অর্থাৎ আকাঙ্ক্ষার আমি, পাওয়ার আমি, চাওয়ার আমি। আর একটা আমি থাকে প্রেমের আমি, ত্যাগের আমি। মানে এক আমি এরোটিক ডিজায়ারে হয়ে ওঠে আমি, অর্থাৎ সে চায়, শরীর দিয়ে চায়, কামনা দিয়ে চায়, বাসনা দিয়ে চায়, দেখতে চায়, ধরতে চায়, অনুরাগ দিয়ে চায়, সংরাগ দিয়ে চায়। আর একটা আমি আছে, সে ত্যাগের মধ্য দিয়ে পায়, সে চোখের জলের মধ্য দিয়ে পায়।
এই যে দুটো আমি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই যে দ্বিতীয় আমিটা দ্রুত ঢুকে পড়ছে পাঠকের মধ্যে, ফলে কবিতার অন্তর্লীন স্তরে, কবিতার সত্যে পাঠকও অংশ নিয়ে নিচ্ছেন। কেননা কবিতার অস্তিত্বের মধ্যে রয়েছে আমি পাঠকের একটা অংশ, ফলে এই যে সে বা এই যে সেই মেয়েটি, অর্থাৎ পাঠকের যে সে থাকবে, সেই অর্থে প্রেয়সী, সে জৈবিক থেকে হয়ে উঠছে একটা বড় আমি। রবীন্দ্রনাথ যেটাকে বলেছেন তুমি, অর্থাৎ আমরা যাকে ভালোবাসি তাকে যেমন আমাদের স্বার্থ দিয়ে চাই, তেমনি তার ইচ্ছেটাই আমার ইচ্ছে। যেমনভাবে আমরা ঈশ্বরকে চাই, প্রেম যখন পূজায় পরিণত হয়, রবীন্দ্রনাথ বলছে প্রেম যখন পূজা, যখন তুমি তোমার জন্যে চাইবে না, তুমি তার জন্যে চাইবে, যেটাকে আমরা বলি বৈষ্ণব পদ্ধতিতে গোপী প্রেম। সহজে বলা যায় একটা হচ্ছে কি শরীর দিয়ে তৈরি হওয়া একটা চাওয়া, আর শরীর ছাড়া একটা চাওয়া, সত্য চিরন্তন। তাই কবিতায় কিন্তু একবার বলা হয়েছে কুকুর আর নান। কুকুর হচ্ছে শরীর দিয়ে চাওয়া, আর নান হচ্ছে শরীর ছাড়া চাওয়া। ঈশ্বরের শরীরই অস্তিত্ব নেই। এ প্রসঙ্গে দুষ্টু ছেলেটার গল্প নিশ্চয়ই বললাম। একদিকে আছে আত্মরতি, আর একদিকে রয়েছে ঈশ্বর প্রীতি। কিন্তু এই কবিতায় ঠিক ঈশ্বর প্রীতি বলা যাবে না, এটাকেই আমরা বলছি ম্যাজিক রিয়েলিজম। আর এই দুয়ে মিলেমিশে কবিতাটি অসাধারণ তাৎপর্য পেয়েছে। এবার আসি কবিতাটির একটু স্তবক চরণ এ বিষয়ে কয়েকটা কথা বলবো। এই কবিতায় স্তবকগুলি সমসংখ্যক চরণ নিয়ে কিন্তু গড়ে ওঠেনি। মোট স্তবক সংখ্যা 8টা। স্তবক সংখ্যা 8, মানে এটা কিন্তু একটা জোড় একটা সংখ্যা। এবং মোট চরণ সংখ্যা কত? 32, এটাও জোড়। কিন্তু যদি আমরা দেখি, প্রথমে আছে 3টে বেজোড়, তারপরে আছে একটা পংক্তি বেজোড়, পরে আছে 2টো জোড়। এই 2টো যখন জোড় তখন তার অন্য ব্যাপার, মানে মনের দিক থেকে কবি যখন কবি প্রেয়সীর কথা ভাবছেন সেই জায়গায় সেখানে জোড়। তারপরে 5, তারপরে 4, তারপরে 11, তারপরে 5, তারপরে 1। অর্থাৎ এই যে সমস্ত কবিতা জুড়ে কবি একা, কবি প্রেয়সী নেই, এই ভাব ব্যক্ত হয়ে আছে ওই পংক্তির বেজোড়ের মধ্যে। কিন্তু যেখানে যেখানে জোড়, আদতে এই বেজোড়গুলো, সব বেজোড়গুলোকে একসঙ্গে যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে একটা জোড় সংখ্যা। অর্থাৎ কবির সঙ্গে যেন কবি প্রেয়সী ধরাই রয়েছে। আরও অসংখ্য বর্ণনা রয়েছে, অনুবাদক কি বলেছেন, এই কবিতার সঞ্চরণশীলতা, সেসব জায়গায় আমি যাচ্ছি না। এই প্রসঙ্গে একটু তথ্য দিই। এই কবিতাটার আরও একটা অনুবাদ পাওয়া যায়, যে অনুবাদটা করেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়। আমি দুটো অনুবাদই পাশাপাশি রেখে পড়েছি। তাতে দেখা গেছে যে নবারুণ ভট্টাচার্যের অনুবাদটি অনেক বেশি ভালো লেগেছে আমার। আপনারাও পড়তে পারেন। আমি এই কবিতার আর বেশি আলোচনায় যাচ্ছি না, অনেক দীর্ঘ হয়ে গেল। অবশ্যই যারা আমাদের এই ভিডিওগুলো খুব মন দিয়ে দেখেন, তাদের জন্য এতটা বিস্তৃত একটা সময় নিয়ে মানে এই ক্লাসটা করার চেষ্টা করেছি। জানি না পেরেছি কিনা বোঝাতে। আপনারা কিন্তু মন্তব্য লিখবেন, এবং মন্তব্য লেখার পাশাপাশি কোথাও ত্রুটি থাকলে সেটাও জানাবেন। এটুকুই তো আশা রাখি। নমস্কার। আগামী পর্বে আবার দেখা হচ্ছে।